আচ্ছা, স্ক্রিনে দেখা যাবে। এবার দেখা যাচ্ছে না বোর্ড? বুঝে না। রেকর্ড হওয়া কিন্তু শুরু হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ ভার্ব। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে আই ইট রাইস, আই ডু মাই হোমওয়ার্ক, SW, আই রিড। এই যে তিনটা সেন্টেন্স লিখলাম, এই তিনটা সেন্টেন্সের পজিশন দেখো। সাবজেক্টের পরে আই, এরপরে যে ওয়ার্ডটা বসছে কি, এই সেন্টেন্সটা দ্বারাই পুরা, এই ওয়ার্ডটা দ্বারাই পুরা সেন্টেন্সের অ্যাকশনটা বোঝানো যায়। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি করি? ভাত খাই। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। এই যে ডু, এই ওয়ার্ডটা দ্বারা অ্যাকশন বোঝাচ্ছে। আই রিড, আমি পড়ি। মানে একটা সেন্টেন্সের অর্থটা এটা দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে, রিড বই পড়ি বা পড়ি। তাহলে এই সেন্টেন্স গুলার যে ওয়ার্ডটা দ্বারা কোনো অ্যাকশন বোঝায়, কাজ করা বোঝায়, সেগুলোকে বলা হচ্ছে ভার্ব। পার্সিপিয়েন্ট, যে পার্সিপিয়েন্ট দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। যেমন আমরা কি দেখলাম? ইট, ডু, রিড, রাইট, এগুলো হচ্ছে ভার্ব। এবং কথা হচ্ছে যে কিছু কিছু ভার্ব, যেমন আমি যদি এখানে লিখি টু ইট কিংবা ইটিং, এটা দ্বারা কিন্তু একটা সেন্টেন্স ফিল আপ হবে না। মানে এ কি হচ্ছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। টু ইট, ইটিং, এগুলোকে সেজন্য বলা হচ্ছে নন ফিনিট। বাট যদি লিখি যে, আচ্ছা পুরো সেন্টেন্সটাই লিখি, আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। এই যে লাভ দিয়ে আমি ভালোবাসি কি করতে? টু ইট, খেতে ভালোবাসি। আই লাভ বা আই লাভ ইট, আমি এটাকে ভালোবাসি। এই লাভ যে ওয়ার্ডটা আছে, মানে লাভ যে ভার্বটা আছে, এই ভার্বটা দিয়ে অর্থ সম্পূর্ণ হচ্ছে। এই লাভ ভার্বটা দিয়ে অর্থ সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এই যে টু ইট, টু রিড, কিংবা আই লাভ ট্রাভেলিং, আই লাভ ট্রাভেলিং, এগুলা দ্বারা কিন্তু মানে এরা ভার্বের কাজ করতেছে না। অর্থাৎ ভার্ব যে অর্থ সম্পূর্ণ করে, সেই রকম ভার্বের মতো কাজ করতেছে না। এই জন্য এদেরকে বলা হয় নন ফিনিট ভার্ব, অর্থাৎ এরা ফিনিট হয় নাই, সম্পূর্ণ হয় নাই। বা বাংলায় কি বলা হয়? অসমাপিকা। যেটা সম্পূর্ণ করবে, অর্থের সম্পূর্ণ করবে বা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করবে, সেটাকে বলা হচ্ছে সমাপিকা। এই যে এটা হচ্ছে ফিনিট ভার্ব, এখানে লাভ হচ্ছে ফিনিট ভার্ব। লাভ হচ্ছে ফিনিট ভার্ব। কোন ভার্ব রে? ফিনিট ভাব। তাহলে দেখো এই দুইটা হচ্ছে ডিফারেন্স। তো ফিনিট মানে সমাপিকা, সে অর্থ সম্পূর্ণ করবে। আর ইনফিনিট মানে হচ্ছে, নন ফিনিট মানে হচ্ছে অসমাপিকা, অর্থ সম্পূর্ণ করবে না। এই আমরা দেখলাম কি মেইনলি দুইটা ভার্ব, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট নন ভার্ব। ফিনিট ভাব। বা ফিনিট, নন ফিনিট বা নন ফাইনাইট। এখন দেখি ফিনিট ভার্ব তো আমরা দেখলাম। ফিনিট ভার্বের মধ্যে দেখো, আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। আবার আই এম এ বয়, আমি একজন বালক। আই রিড নভেল, আমি উপন্যাস পড়ি। এই যে আমি এখানে একই ভার্ব বারবার লিখলাম। দেখো, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এখানে এম এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। বাট আই এম এ বয়, মানে এখানে এই ভার্বটা জাস্ট রিড কে রিডিং অর্থাৎ কন্টিনিউয়াস মোডে, প্রোগ্রেসিভ মোডে যাওয়ার জন্য সাহায্য করছে। এছাড়া এই এম এর আর কোনো কাজ নাই। বাট এখানে আই এম এ বয়, এটা দিয়ে কি সেন্টেন্সটা ফিল আপ হচ্ছে, অর্থ সম্পূর্ণ করছে। আই এম এ বয়, আমি হই একজন বালক, এখানে এটার অর্থ আছে, মানে এটার অর্থই প্রধান। আই রিড নোভেল, আমি নোবেল পড়তে ভালোবাসি, এখানেও এটার অর্থ প্রধান। তো বাক্যে যেই ওয়ার্ডটা বা যেই ভার্বটা অর্থ প্রাধান্য রূপে
প্রকাশ পায়, অর্থাৎ এই ওয়ার্ডটার অর্থই মানে এই ভার্বটার অর্থের প্রধান। যেমন আই এম রিডিং এ বুক, এখানে রিডের অর্থটাই হচ্ছে প্রধান। তো এই ধরনের ভার্ব গুলাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যার অর্থ প্রধান তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব একদম হুবহু বাংলার মতোই। এটাকে বলা হচ্ছে মুখ্য ক্রিয়া। বাংলায় কি বলা হয়? মুখ্য মুখ্য ক্রিয়া। ক্রিয়া। এখন এই যে এম রিডিং, এখানকার এম, এ কি করছে? এই রিড কে জাস্ট প্রগ্রেসিভ মুডে আসার জন্য, রিড এর সাথে আইএনজি যুক্ত হওয়ার জন্য সাহায্য করছে। আইএনজি যুক্ত হওয়ার জন্য সাহায্য করছে, তাহলে এটা কি সাহায্য করছে মানে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে সাহায্য করা। এই হেল্পিং ভার্বের অপর নাম এম, হচ্ছে অক্সিলিয়ার। সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা। হেল্পিং ভার্বের অপর নাম কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই গেল আমাদের দুইটা ভার্ব। এখন অক্সিলারি ভার্ব গুলা আমরা দেখি যে এখানে আমরা লিখতেছি যে আই আই এম ইটিং রাইস, বাট আই ক্যান ড্র এ পিকচার। এটি খুবই আরো দেখাই, হি রিডস বাট হি ক্যান রিড। তাহলে দেখো এই যে সেন্টেন্স গুলো আছে, আই এম ইটিং রাইস, এখানে এম এর পর ইটের চেঞ্জ হয়েছে, অর্থাৎ থেকে প্রোগ্রেসিভ মুডে নিয়ে আসার জন্য এই এম কে ইউজ করছি। প্রোগ্রেসিভ মুড বলতে টাইপ অফ ভার্ব চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে নিয়ে আসার জন্য এম ইউজ করছি। অর্থাৎ আই ক্যান ড্র এ পিকচার, এই যে ক্যানের পরে ড্র ভার্বটার বেস ফর্ম বসে গেছে। হি রিডস, এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে এস যুক্ত হয়েছে, হি রিডস। বাট হি ক্যান রিড, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এই যে এ অক্সিলারিটা বসার কারণে ভার্বের বেস ফর্ম বসছে। এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো কিছু কিছু অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু অক্সিলারি ভার্বের পর মানে ভার্ব গুলার জাস্ট মোড চেঞ্জ করার জন্য, মানে তোমার টাইপ অফ ভার্ব চেঞ্জ করার জন্য, কোন কন্টিনিউয়াস বা পারফেক্ট এগুলা চেঞ্জ করার জন্য কিছু ভার্ব, কিছু হেল্পিং ভার্ব কাজ করতেছে। এগুলাকে বলা হয় প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি। বাট যেটার পরে ভার্বের বেজ ফর্ম বসতেছে, ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে বলা হয় মডাল অক্সিলারি। এই গেল আমার হেল্পিং ভার্বের বা অক্সিলারি ভার্বের দুইটা টাইপ। তাহলে আমরা দেখতে পারলাম যে ভার্ব গুলোকে প্রথম দিক থেকে একটু আঁকার ট্রাই করি যে কি কি দেখলাম আমরা। প্রথমে ভার্বকে দেখলাম দুইটা ভাগ, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট। যদি অর্থ সম্পূর্ণ করে তাহলে ফিনিট, নন ফিডব্যাক। যদি অর্থ সম্পূর্ণ না করে তাহলে নন ফিনিট।
যেমন টু ইট, গার্ডেনিং, ইটিং, এগুলো হচ্ছে নন ফিনিট। এখন যদি আবার ফিনিটের আবার কি আছে, মানে যার কাজ আছে, যে অর্থ সম্পূর্ণ করতে পারে তারই তো বিভিন্ন ভাগ হবে। যে অর্থ সম্পূর্ণ করতে পারে না তার কথাই তো বাদ, তার কথা আপাতত বাদ। ফিনিট ভার্বের মধ্যে আবার আমরা দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে। এখন এই অক্সিলারি ভার্বের আবার দুইটা টাইপ পাইলাম। অক্সিলারি ভার্বের মোরাল দুইটা টাইপ কি অক্সিলারি। পাইলাম? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি পরে ভার্বের মোরাল বেস ফর্ম। অক্সিলারি। এখন আগে তাহলে দেখি আমরা ভার্বের বেস ফর্ম কথাটা যেহেতু চলে আসছে, তার মানে আমাদেরকে জানতে হবে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব কি? যেমন মনে করো একটা আটা, আটাকে রুটি বানানোর জন্য প্রথমে পানি দিয়ে ইয়া করার লাগে। কারণ পানি দিয়ে যদি কেউ রুটি বানাতে যায়, মানে আটাটাকে মাখানোর পর কেউ যদি রুটি বানাতে যায়, তাহলে সে রুটি বানাবে, গোল করবে। কেউ যদি বানাইতে চায় যে কি আমি ইয়া করবো, তোমার পান্তুয়ার মতো বানাবো, তাহলে সে পান্তুয়ার মতো করবে। কেউ যদি চিতই পিঠা বানাইতে চায়, সে চিতই পিঠার মতো করবে। মানে জিনিস একটাই, আটাই, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে একটা আমরা শেপ দিচ্ছি। এটাকে বলা হয় কনজুগেশন। মানে জিনিসটা ওইটাই, বাট তার রূপের চেঞ্জ হচ্ছে, তার শুধু রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু জিনিস ওইটাই থাকতেছে। আটা আটাই থাকতেছে, তার রূপটা চেঞ্জ হচ্ছে। আহ, দেখি আমরা কনজুগেশনের ভার্ব কি। যেমন এই যে রিডের হচ্ছে বেজ ফর্ম হচ্ছে রিড, মানে ভার্বের বেজ ফর্ম এটা হচ্ছে রিড। আবার এই যে V1 ফর্মটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্টে সে কেমন হবে, সেটা হচ্ছে রিড। এটা ভার্ব নেওয়াটাই উচিত হয় না, অন্য ভার্ব নেই। আচ্ছা, আমরা রাইট নেই। তো রাইট, এটার বেস ফর্ম হচ্ছে রাইট। কারণ প্রেজেন্টে কি হবে, রাইটস, রাইট হবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে তাহলে এস যুক্ত হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বাট বেস ফর্মে কোনো কিছু চেঞ্জ হবে না, সেটা থার্ড পার্সনই হোক, ফোর্থ পার্সনই হোক, যেই হোক, তার কোনো চেঞ্জ নাই। বাট এখানে আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে প্রেজেন্টে, তাহলে এস বা ইএস আমরা যুক্ত করব, তার মানে এটাতে এস যুক্ত করব। এটা গেল প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এন্ড যে V2 ফর্ম, সেটাকে বলা হয় পাস্ট ফর্ম। অর্থাৎ পাস্টে সে কেমন হবে, রাইট। পাস্টে আমরা কি লিখি, আই রোট এ লেটার, রোট। এই যে এটা হলো পাস্ট ফর্ম, পাস্টে এটা ইউজ হয়। V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, রাইট। পাস্ট পার্টিসিপাল ফর্ম। রোটেট। পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা, সেটা হচ্ছে রিটেন, রোটেন না। রিটেন। রাইট, রোট, রিটেন, একটা মনে হয় টি আছে, এটা একটু দেখে নিও। তা ওটা দেখতে লাগবে, রাইট, রোট, রিটেন। তাহলে দেখো এটা হচ্ছে বেস ফর্ম। যেমন আমরা যদি আবার এম ইজ আর লিখি, এম ইজ আর, বা এম এরই লিখি, এম এর বেস ফর্ম কি, বি, মানে এটা বি ভার্ব থেকে আসছে। আর যদি লিখি তাহলে এটা কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ এ কিং, আমি একজন রাজা ছিলাম। বাট পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে কি, বিন, যেমন আই হ্যাভ বিন গোয়িং, এটা আর কি, এই ধরনের। তো এইটা গেল কি কনজুগেশন অফ ভার্ব, এটাকে বলা হয় কি কনজুগেশন অফ ভার্ব। ভার্ব। এই যে এই জিনিসটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব আমরা পরে আরো দেখবো। কনজুগেশন, GUGATION, কনজুগেশন অফ ভার্ব, এটাকে বলা হয় কনজুগেশন। তো কনজুগেশন সম্বন্ধে আমরা ডিটেলস পরে একটু জানবো। আমরা আমাদের কাজটা জেনে নিই। তাহলে আমরা প্রথমে দেখলাম যে দুইটা অক্সিলারি আছে, এখন প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। তো যেহেতু এদের ভাগ কম, অক্সিলারিদের ভাগ কম, এই অক্সিলারিদের সম্বন্ধে আগে জানি। প্রাইমারি অক্সিলারি কি, আমি তো বলেই দিলাম সেটা কি, যে টাইপ অফ ভার্ব চেঞ্জ করতে ইউজ হয়, হেল্প করে। প্রাইমারি অক্সিলারি
প্রাইমারি অক্সিলারি তিনটা বেজ ফর্ম আছে, একটা হচ্ছে বি, বি ভার্ব, এটাকে টু বি লেখা হয়, কারণ টু এর পরে সাধারণত ভার্বের বেজ ফর্ম বসে, এই জন্য টু বি, টু দিয়ে লেখা হয় এগুলা। তারপর টু হ্যাভ, টু তারপরে ভার্ব। হচ্ছে টু ডু। এটা হচ্ছে, এখন এগুলো গেল বেজ ফর্ম। তাহলে ভি ওয়ান ফর্মে কি হবে, ভি টু ফর্মে কি হবে, আর ভি থ্রি ফর্মে কি হবে, আমরা দেখি সেটা। তো বি ভার্বের জন্য ভি ওয়ানে হচ্ছে এম, ইজ এবং আর, এই তিনটা জিনিস ইউজ হয়। পাস্টে যায় এটা কি হয়, ওয়াজ অথবা ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্মে যায় কি হয়, বিন। এটা গেল তোমার বি ভার্বের। এখন হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্টে হচ্ছে হ্যাড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। ডুতে হচ্ছে কি, ডু অথবা ডাজ ইউজ হয়, সিঙ্গুলার ক্ষেত্রে একটা, প্লুরালের ক্ষেত্রে একটা, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটা। কারণ সেটা পাস্টে গিয়ে কি হয়, ডিড, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়, ডান। এই চলে গেল আমাদের। তো এগুলো গেল আমাদের প্রাইমারি অক্সিলারি। এখন মডাল অক্সিলারি কি, মডাল অক্সিলারি পরে আমরা বলছি ভার্বের বেস ফর্ম বসে। তো মডাল অক্সিলারি গুলো কি কি আছে আমরা দেখি। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি হচ্ছে কি কি, আমরা যদি সিরিয়ালে যাই, তাহলে প্রথমে দেখি স্যাল, এটার পাস্ট হচ্ছে শুড। এটা পাস্টে ইউজ হয় শুড, কিন্তু এটার দুইটার পরে কি ভার্বের বেস ফর্ম বসে, স্যালের পরে ভার্বের বেস ফর্ম বসে, শুডের পরেও। এগুলো সবগুলো এক একটা মডাল। স্যাল, শুড, ক্যান, কুড। এদের শুধু পাস্ট ফর্ম আছে, স্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তারপরেও এক সময় মে ইউজ হয়, এক সময় মাইট ইউজ হয়, দুইটা দুই জায়গায় ইউজ হয়। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। উইল, উড, কয়টা হইলো, আটটা। দেন হচ্ছে নিড, নয়টা। ডেয়ার টু, নিডের পরে সাধারণত টু বসানো যায়, নিড টু, ডেয়ার টু, ইউজ টু। তাহলে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ডেয়ার টু, ইউজ টু, অট টু। আর আমরা একটা এখানে মে, মাইট, মাস্ট মনে রাখবা, তাহলে সোজা হবে। কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা। এই তেরোটা মডাল অক্সিলারি একদম মনে রাখতে হবে, কারণ এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা গেল মডাল অক্সিলারি। আমরা লিখি হি, হি উইল ডু দিস। এই যে হি ডাজ দিস হওয়ার কথা ছিল, বাট যদি ইয়া হইতো তাহলে হি ডাজ দিস হইতো, বাট এখানে একটা মডাল অক্সিলারি বসছে, সেজন্য কি হয়েছে, ভার্বের বেস ফর্ম বসছে। এই ভার্বের বেস ফর্মটা মডাল অক্সিলারি এইভাবে কাজ করে। তাহলে আমরা দেখলাম অক্সিলারির ভার্বটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখছিলাম যে প্রিন্সিপাল ভার্ব স্থগিত রাখছিলাম, যে ওখানে আমরা ভার্বের আরেকটা রূপ দেখছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব নিয়ে এখন আমাদের আলোচনা। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মুখ্য ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বে যদি অবজেক্ট থাকে, যেমন কি, আই রিড,
বুক। আরেকটা সেন্টেন্স নেই, আই স্লিপ। দেখো নর্মালি আই রিড এ বুক, আই রিড এর পরে একটা অবজেক্ট বসে, মানে আমি পড়ি, কি পড়ি, একটা অবজেক্ট সে স্বভাবতই নেই। এটাকে এই যে অবজেক্ট যে ভার্বটা নেয় তাকে বলা হয় ট্রানজিটিভ। মানে অবজেক্ট মানে হচ্ছে কর্ম, যে অবজেক্ট নিচ্ছে তাকে বলা হয় ট্রানজিটিভ বা সকর্মক, মানে কর্মসহ, সকর্মক। বাট আই স্লিপ, আমি ঘুমাই, কি ঘুমাই, এরকম তো কোনো কিছু নাই। কেমন ঘুমাই এটাও নাই। বাট আই স্লিপ, এটার পরে আসলে অবজেক্টের দরকার হয় না, আমি ঘুমাই। এই যে যেটার অবজেক্টের দরকার হয় না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ, বা যে ভার্বটার অবজেক্ট নাই সেটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখে ফেললাম যে প্রিন্সিপাল ভার্ব মুখ্য ক্রিয়ার মেইনলি দুইটা অংশ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যে আমাদের গেল প্রিন্সিপাল ভার্বের। প্রিন্সিপাল ভার্বের এই যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, যার কর্ম আছে তাকে নিয়ে তো আলোচনাটা আগে বেশি, মানে যার অবজেক্ট আছে তাকে নিয়ে আলোচনাটা আমরা বেশি করবো। যার ইনট্রানজিটিভ ভার্ব তাকে নিয়ে আমাদের আলোচনা সেরকম আপাতত নাই। আমরা দেখি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট গুলা অনুযায়ী সে অবজেক্ট কি ধরনের ইউজ করতেছে, এই অনুযায়ী আমরা আবার ট্রানজিটিভ ভার্বকে বিভিন্ন প্রকারের পাই, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের বিভিন্ন নাম দিতে পারবো। যেমন ট্রানজিটিভ ভার্ব যদি, আচ্ছা আগে দেখি অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কি ধরনের হয়। আই গিভ হিম এ কার। দেখো এই সেন্টেন্সে অবজেক্ট দুইটা। আই গিভ হিম, আমি তাকে দিলাম একটি কার, তার মানে এই দুইটাই অবজেক্ট এখানে। তো এদের মধ্যে একটাকে বলা হয়, যেটা ব্যক্তিবাচক সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। বাট যেটা যখন বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। দেখছি বোঝা যায় যে হবে নাকি? হ্যাঁ, যেটা দিয়ে ব্যক্তি বুঝাবে, যে অবজেক্টটা দিয়ে ব্যক্তি বুঝাবে, একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, ডাবল অবজেক্ট থাকতে পারে, এটাকে বলে ডাবল অবজেক্ট। তো যেই সেন্টেন্স, যেই ওয়ার্ডটা দিয়ে, যে অবজেক্টটা দিয়ে ব্যক্তি বুঝাবে, ব্যক্তি কোনো প্রাণী বুঝাবে, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা দিয়ে বস্তু বুঝাবে সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। এই ইনডিরেক্ট ওকে। অবজেক্টকে বাংলায় বলা হয় ঠিক। গৌণ কর্ম। গৌণ কর্ম। আর ডিরেক্ট অবজেক্টকে বলা হয় মুখ্য কর্ম। কর্ম। অবজেক্ট মানে কর্ম। আচ্ছা, তাহলে তো এইগুলো আমাদের অবজেক্ট। ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করা আমাদের, মানে কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট এটা আমরা জানলাম। কারণ আমরা অবজেক্ট গুলা শুধুমাত্র একটা অবজেক্ট যখন থাকে, সেই অবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্বটার নাম হয়। অবজেক্ট গুলা যে ধরনের হবে ট্রানজিটিভ ভার্বটার নামও সেরকম চলে যাবে। আমরা উদাহরণ দিয়ে দেখি। যদি এখানে ট্রানজিটিভ ভার্বটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, যেমন আই লাভ মাই সেলফ। আচ্ছা আমরা চারটা সেন্টেন্স একেবারে দেখি। আই লাভ মাই সেলফ, আমি আমার নিজেকে ভালোবাসি। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। মাদার ফিডস হার
বেবি, মা তার বাচ্চাকে খাওয়ায়। আচ্ছা, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা সেন্টেন্স গুলোর দিকে খেয়াল করি। দেখো, আই লাভ মাই সেলফ, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে। দে লাভ ইচ আদার, এটাতে ইউজ হয়েছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। মাদার ফিডস আর বেবি, এখানে মা নিজে খাচ্ছে না, বাট তার বেবিকে খাওয়াচ্ছে। অর্থাৎ মা নিজে কাজটা করতেছে না, অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। মায়ের সম্পাদনায় কাজটা মায়ের সম্পাদনায় কাজটা অন্যের দ্বারা অন্যকে কাজে নিয়োজিত করতেছে, বা অন্যের দ্বারা কাজটা হচ্ছে। উই মেড হিম ক্যাপ্টেন। দেখো, উই মেড হিম, আমরা তাকে বানালাম। এই পর্যন্ত সেন্টেন্সটা হইলে কমপ্লিট হয়ে যেত, বাট অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তখন আমাদেরকে এক্সট্রা একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়েছে। এটা তো অবজেক্ট, বাট তবুও সেন্টেন্সের অর্থ পূর্ণ হচ্ছিল না, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এই পরিষ্কারভাবে বোঝার জন্য আর একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়েছে। এই এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, বা এটাও এক ধরনের অবজেক্ট। এটা, এই কমপ্লিমেন্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে দেখো, এখন খেয়াল করো, যেটাতে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে সেটার নাম হয়ে গেল রিফ্লেক্সিভ ভার্ব। এই যে এই ভার্বটার নাম হবে রিফ্লেক্সিভ ভার্ব, আর কিছু না। রিফ্লেক্সিভ ভার্ব, যেটাতে রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হয়েছে সেই ভার্বটার নাম হয়ে যাবে একই ভার্ব, জাস্ট অবজেক্ট বিভিন্ন ইউজ হওয়াতে ভার্বগুলোর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার নাম হয়ে যাবে রিসিপ্রোকাল ভার্ব। এখন এই যে, যেই ভার্বটা দিয়ে অন্যকে কোনো কাজে নিয়োজিত করা বোঝায়, এই যে সাবজেক্ট, সাবজেক্ট নিজে কাজ করতেছে না, বাট যে অবজেক্ট, অবজেক্ট কাজটা করতেছে। এই সাবজেক্ট অন্যকে কাজটা নিয়োজিত করাচ্ছে, মানে মা নিজে খাচ্ছে না, বা বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চা খাচ্ছে। তো এই যে অন্য যে কাজটা নিয়োজিত হচ্ছে, নিজে করতেছে না সাবজেক্ট, এ ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব, বা বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। করলি, ইয়া, এই যে উই মেড হিম ক্যাপ্টেন, যেটাতে ফ্যাক্টরি অবজেক্ট ইউজ হয়, এই ভার্বটাকে বলা হয়, যেই সেন্টেন্সে ফ্যাক্টরি অবজেক্ট ইউজ হবে, এই সেন্টেন্সটার ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। মানে ফ্যাক্টিটিভ অবজেক্ট ইউজ হইলেই সেটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে আহ, অর্থাৎ আমরা অতিরিক্ত যে একটা কমপ্লিমেন্ট ইউজ করতেছি, এ ধরনের ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাই দেই। আচ্ছা, এটা ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে পড়াবো। আজকে আমাদের ভার্বের আলোচনা এই পর্যন্ত। অর্থাৎ প্রথমে আমরা কি কি দেখলাম একটু সামারি ঠিক দিয়ে আছে। দেই। প্রথমে আমরা ভার্বের দুইটা টাইপ পাইলাম, যে একটা হচ্ছে কি ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। দেন আমরা কি পাইলাম, যে ফিনিট ভার্বের আবার দুইটা অংশ আছে, দুইটা রূপ আছে। একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্ব। এখন এই অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এই যে ফিনিট, নন ফিনিট, প্রিন্সিপাল, অক্সিলারি, প্রাইমারি এন্ড মডাল অক্সিলারি। এই যে প্রিন্সিপাল ভার্ব ছিল, এই পরিচয়। প্রিন্সিপাল ভার্বের আবার কয়টা ভাগ পাইলাম?
এর চারটা ভাগ পাইলাম। হুম, দেখি আমরা কি কি ভাগ পাইলাম। প্রথমে পাইলাম পজিটিভ ভার্ব। তারপর সেকেন্ডে পাইলাম পজিটিভ মানে হচ্ছে প্রযোজক, প্রযোজক ক্রিয়া। তারপর পাইছি রিসিপ্রোকাল ভার্ব। তারপরে আমরা পাইছি রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করলে রিফ্লেক্সিভ ভার্ব। তারপরে পাইছি ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ এক্সট্রা একটা কমপ্লিমেন্ট ইউজ করলে সেন্টেন্সের পূরণ করার জন্য, বা ফ্যাক্টিটিভ অবজেক্ট ইউজ হইলে সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই গেল আমাদের আপাতত ভার্বের যে আমরা যে কয়েকটা পড়লাম। এরপরের দিন আমরা দেখবো যে নন ফিনিটকে কিভাবে কতগুলো ভাগে ভাগ করা যায়, বা নন ফিনিটকে কি কি নাম দেওয়া যায়, বা কত প্রকারের হয়, কিভাবে সেন্টেন্সে ইউজ হয়। আরেকটা দেখবো আমরা যে ইন্ট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভের মতো কিভাবে যে ইউজ করা যায়, কিংবা ওদের আলাদা আলাদা কি নাম আছে। তাই এই গেল আমাদের ভার্বের অর্ধেকটা।